আচ্ছা, তো আগের দিন শেষ করেছিলাম। আচ্ছা, আগের দিন এটুকু করেছিলাম তো, ইন্ডিপেন্ডেন্টলি ওন, তাই তো? দেখতে পাচ্ছ সবাই পিপিটিটা? হ্যাঁ স্যার। আচ্ছা, তো হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এইটুকু করিয়েছিলাম। এইটা হচ্ছে তোমাদের টোটাল ভাগ। তার মধ্যে প্রতিটা ভাগের মধ্যে আমি এটা করেছিলাম শুধুমাত্র, আর কিছু করানো হয়নি। তো ইন্ডিপেন্ডেন্টলি ওন এর মানে আমি একবার বলে দিচ্ছি। এই ধরনের দোকানগুলো খুব ছোট দোকান হয়, পাড়ার মুদিখানার দোকানের মতো, এবং এখানকার যে যারা মালিক থাকে তারাই দোকান চালায়। ঠিক আছে, মানে তারাই এজ এ সেলসম্যান কাজ করে, বা যদি কোনো কিছু অসুবিধা হয় তারাই সলভ করে। এবং তারা দোকানের মধ্যে চাইলে তারা নিজেরাই ম্যাক্সিমাম সময় থাকে, বা খুব বড় দোকান হলে, মানে একটু বড় দোকান হলে, বা যদি কোনো ভিড় থাকে, বা যদি তার যদি প্রয়োজন হয়, তো তারা একজন বা দুজন স্টাফ রাখে, ব্যাস। আচ্ছা, এর উদাহরণ হচ্ছে কিরানা স্টোর, টেইলার শপ, মেডিসিন শপ। তোমাদের প্রশ্ন আসবে এরকম ভাবে যে মেডিসিন শপ কি টাইপের স্টোর? মেডিসিন মেডিসিন শপ কি টাইপের স্টোর? মেডিসিন শপ কি টাইপের স্টোর? চেইন ওন, ইন্ডিপেন্ডেন্টলি ওন, কনভেনশনাল স্টোর, ফুল লাইন ডিসকাউন্ট স্টোর, লিজ ডিপার্টমেন্ট। তোমাদেরকে টিক দিতে হবে ইন্ডিপেন্ডেন্টলি ওন, এইভাবে দিতে হবে তোমাদের। আচ্ছা, এর পরের পার্ট আছে, এইটা হলো ইন্ডিপেন্ডেন্টলি ওন। এর পরেরটা আছে চেইন ওন। চেইন ওন কি? These have multiple stores all around India owned by an individual or a group. For example, Shoppers Stop, Website and Petrol. এই ধরনের চেইন ওন টাইপের যে রিটেলের স্টোরগুলো আছে, রিটেলের দোকানগুলো আছে, তারা এক বা একাধিক, মানে একজন বা কোনো গ্রুপের আন্ডারে থাকে, যেটা সারা ভারতবর্ষে তাদের দোকান ছড়ানো থাকে। ঠিক আছে, যেমন ধরো বিগ বাজার, প্যান্টালুন, বাজার কলকাতা, ভি মার্ট, শপার স্টপ, এদের দোকান তুমি সারা ভারতবর্ষে পাবে। তোমার শপার স্টপের কাজ করতে আমাদের কলকাতাতে মনে হয় 6টা না 7টা শপার স্টপের স্টোর আছে। এরকম সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে, মুম্বাইতে আছে, গুজরাটে আছে, কলকাতায় তো রয়েছেই, হায়দ্রাবাদে আছে, ব্যাঙ্গালোরে আছে, এরকম জায়গায় আছে। তো মানে স্যার এইটাই, একই কোম্পানির বিভিন্ন শাখা, তাই তো? একদম একদম একই কোম্পানির বিভিন্ন শাখা, বলা ভুল, এখানে দোকান বিভিন্ন, মানে একই কোম্পানির বিভিন্ন দোকান। হ্যাঁ, শাখা বলতে পারবো, ওয়ান কাইন্ড অফ শাখাই, এখানে দোকান মানে শাখাই বোঝাচ্ছে। তো শাখা সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে। এদের না কাজ করে কিছু ধরন আছে। যেমন ধরো, আহ, আমি শপার স্টপের কথা বলছি, যেহেতু আমি শপার স্টপে কাজ করতাম। শপার স্টপের হেড অফিস হচ্ছে মুম্বাইতে। তো এবারটা এরা কি করে, উম, এরা জিনিসটাকে না অনেক ছোট করে, দেখো, শপার স্টপের, আমি ঠিক যাই না, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি আমি তো। ধরো সারা ভারতবর্ষে শপার স্টপের দোকান আছে 100টা, পুরো ভারতবর্ষে 100টা দোকান আছে। তো এবারটা 100টা দোকান তো আর একটা জায়গায় নেই না, সারা ভারতবর্ষে ছড়িয়ে আছে। সারা ভারতবর্ষ বিশাল এরিয়া, ভারতবর্ষ বিশাল এরিয়া। তো একটা হেড অফিসের জন্য 100টা দোকান কন্ট্রোল করা মুখের কথা না, মানে খুব খুব প্রবলেমেটিক ব্যাপার, একটা 100টা দোকান কন্ট্রোল করা একটা একটা অফিসের জন্য। তো ওরা কি করে, এটা শপার স্টপ, প্যান্টালুনস, এরা ম্যাক্সিমাম এরা এই ভাবেই ওরা কাজ করে। ওরা পুরো ভারতবর্ষকে 4টে ভাগে ভাগ করে নেয়। ঠিক আছে, এক একটা ভাগকে জোন বলা হয়, রিজনাল, সরি, রিজন বলা হয় একটা ভাগকে। সাউথ রিজন, নর্থ রিজন, ইস্ট রিজন, ওয়েস্ট রিজন, রিজিয়ন। ঠিক আছে, এইভাবে ভাগ করে নেয়। এবারে ধরো এক একটা রিজনের মধ্যে অনেকগুলো করে রাজ্য পড়ছে। ঠিক আছে, এবং এক একটা রাজ্যে অনেকগুলো করে দোকান পড়ছে। এবারটা কি করছে, ধরো সাউথ রিজন বা নর্থ রিজন। ধরো নর্থ রিজনের মধ্যে আমরা রয়েছি, মানে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এরা রয়েছে নর্থ রিজনের মধ্যে। এবার নর্থ রিজনে কি স্যার কর, হ্যাঁ। বলছি যে ভারতবর্ষের ভূমি রূপকে যে কতগুলো রিজনে ভাগ করা হয়েছে, হুম। সেই রিজনটাই কি এখানে খাটছে? না না না, এটা হচ্ছে আমি আমার সুবিধার জন্য আমি তৈরি করে নিচ্ছি। এইটা ওভাবে খাটছে না। ঠিক আছে, এটা ওভাবে খাটছে না, এটা আমি
মানে দেখো, আমার হাতে আমার হাতে 100টা দোকান আছে, আমি 100টা দোকান কি করে সামলাবো? সম্ভব না সামলানো। তো আমি জিনিসটাকে হালকা করে নিই, জিনিসটাকে ছোট ছোট ভাগে ভাগ করে দিচ্ছি। মানে যেমন তোমাকে যদি বলা যায় তুমি আজ থেকে 10 বছর পরে কি করবে, বা তুমি আজ থেকে 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চাও, তুমি অনেকটা ঘাবড়ে যাবে যে 10 বছর পরে কোথায় কি করব। কিন্তু আমি যদি বলি যে তুমি 1 বছর পরে কি করবে, বা এরকম 1 বছর করে তোমার প্ল্যান কি, তুমি প্ল্যান বানাতে পারবে। বা আমি যদি বলি 1 মাস করে তোমার প্ল্যান কি, তুমি বানাতে পারবে। তো এটা অনেকটা সোজা, অনেকটা ইজি এটা। তো প্যান্টালুন শপার স্টপও সেই কাজটা করে। ওরা এই যে 100টা দোকান আছে শপার স্টপের, 100টা দোকানকে, সারা ভারতবর্ষের দোকানটাকে, পুরো ভারতবর্ষকে 4টে ভাগে ওরা ভাগ করে নিল সুবিধার জন্য। এটা প্রত্যেকটা ভাগকে একটা রিজিয়ন বলা হয়, ঠিক আছে? ইস্ট, নর্থ, সাউথ, ওয়েস্ট রিজন। এবার ধরো নর্থ রিজনের মধ্যে, মানে প্রত্যেক রিজনের মধ্যে অনেকগুলো করে রাজ্য পড়ছে, অনেক অনেকগুলো করে রাজ্য পড়ছে। এবারে ধরো সাউথ রিজনের মধ্যে ধরো আমাদের পশ্চিমবঙ্গ পড়ছে, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, উড়িষ্যা, মেঘালয়, তারপরে ঝাড়খণ্ড পড়ছে, যা যা হতে পারে এই সাইডে এরকম পড়ছে। এবারটা প্রতিটা রাজ্যে 5টা, 6টা, 7টা, 8টা করে দোকান আছে। এবারে ওরা কি করছে, প্রতিটা রিজনের জন্য একটা করে অফিস রেখে দিচ্ছে, একটা করে হেড অফিস, রিজনাল হেড অফিস, ঠিক আছে? রিজনাল হেড অফিস রাখছে। তো 4টে রিজনে 4টা হেড অফিস হচ্ছে, 4টে রিজনে 4টে রিজনাল হেড অফিস তৈরি হচ্ছে। এবারটা প্রতিটা রিজনের মধ্যে যে 5-6টা করে বা 4-5টা করে যে রাজ্য রয়েছে, এটা প্রত্যেকটা রাজ্যে তো তোমার 8-10টা করে দোকান আছে। এটা ওরা কি করছে, রিজনাল অফিসগুলো কি করছে, প্রতিটা রাজ্যের জন্য একটা করে অফিস খুলে রাখছে। প্রতিটা রাজ্য, যেমন পশ্চিমবঙ্গে একটা করে অফিস আছে, একটা অফিস আছে সবার স্টপে, আসামে একটা অফিস আছে, ত্রিপুরায় একটা অফিস আছে, এরকম ভাবে অফিস রয়েছে। বা ঝাড়খণ্ডে অফিস আছে, আসাম ত্রিপুরাতে নেই সবার মেবি, ঝাড়খণ্ডে আছে, উড়িষ্যায় আছে, এরকম একটা একটা অফিস আছে। আচ্ছা, মূল এবার সেন্টারটা কি দিল্লিতে রাখছে? মূল, মূল সেন্টারটা কি দিল্লিতে থাকছে? না, ওদের হেড অফিসটা মুম্বাইতে, ঠিক আছে? ওদের হেড অফিস মুম্বাইতে, মানে জিনিসটা সোজা করে নিচ্ছে। এবারে দেখো, ধরো বা কলকাতাতে যেই 4টে দোকান আছে, না, কলকাতাতে 7টে দোকান আছে সকাল সকাল। তো 7টে দোকানের কার আন্ডারে রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের যে অফিস রয়েছে তার আন্ডারে, ঠিক আছে? এবারে পশ্চিমবঙ্গে যে অফিস আছে সেই অফিস মাত্র 4টে বা 7টা দোকানকে হ্যান্ডেল করছে, অনেকটা ইজি হচ্ছে। 100টার দোকান আর 7টে দোকানের মধ্যে পার্থক্য আছে, ইজি হচ্ছে। আচ্ছা, এবারটা যে রাজ্যের যে হেড অফিস, সে কাকে রিপোর্টিং করছে, রিজনাল অফিসকে। এবার প্রতিটা রিজনাল অফিসের আন্ডারে 5-6টা করে রাজ্যের হেড অফিস রয়েছে, তাই না? তো জিনিসটা অনেক ইজি হয়ে যাচ্ছে। আবার রিজনাল অফিস কাকে রিপোর্ট করছে, মুম্বাইয়ের হেড অফিসকে, ঠিক আছে? তো মুম্বাই হেড অফিস কিন্তু 100টা দোকান দেখছে না, সে কি করছে, 4টে অফিসকে কন্ট্রোল করছে। 4টে অফিস তাদের আন্ডারে যে 5-6টা করে অফিস রয়েছে তাদেরকে কন্ট্রোল করছে। তো এইভাবে কিন্তু কাজ হচ্ছে। দেখো এখানে অনেকটা ইজি হয়ে যাচ্ছে, তাই না? মানে তোমরা জিনিসটা বুঝতে পারছো চেইন ওনটা কেন বলছে, এইটাই হচ্ছে, মানে এই জন্যই বলা হচ্ছে যে সব চেইন ওয়াইজ ঘুরছে। এবার দেখো, ধরো পশ্চিমবঙ্গের আমাদের কলকাতার সিটি সেন্টার 2-তে একটা অফার আসছে। তারপর ওখানে মেয়েদের জেগিন্সের ওপর বা মেয়েদের কুর্তির ওপরে 30% অফ একটা অফার আসবে। এবারে কি করবে, এটা তো, এই অফারটা তো আসবে, হেড অফিস জানে, মুম্বাইয়ের যে হেড অফিস আছে সবার থেকে, সে জানে। এটা মুম্বাই হেড অফিস রিজনাল অফিসকে মেল করবে, মানে আমাদের নর্থ রিজনের যে হেড অফিস তাকে মেল করবে, যেইভাবে সিটি সেন্টার ট্যুর শপার স্টপে কুর্তির ওপরে 30% অফ আসছে। রিজনাল অফিস মেল করবে রাজ্যের হেড অফিসকে, রাজ্যের হেড অফিস মেল করবে সিটি সেন্টার ট্যুর দোকানে, মানে ওখানে যে হেড আছে তাকে মেল করবে। এইভাবে হয়। তোমরা তো এখন কাজ শুরু করবে কিছু মাস পরে, বা নিজেরা ছোট চাকরি ভাগটা হলো সিটি সেন্টার না? হ্যাঁ, 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 সিটি সেন্টার। সব থেকে ছোট ভাগটা সিটি সেন্টার। হ্যাঁ, রাইট, সিটি সেন্টার এটা দোকান। তো সিটি সেন্টারের মধ্যে সবার থেকে সেটা দোকান, যেমন এইটা, এই যে দেখছো এখানে, এটা একটা দোকান, তাই না? তো সবার থেকে হেড অফিসটা মুম্বাইতে।
এবারটা যদি কোনো দোকানের মধ্যে যদি কোনো অফার আসে বা ডিসকাউন্ট আসে বা যদি কোনো কিছু পরিবর্তন করতে হয়, সরাসরি হেড অফিস থেকে মেল আসবে, মেলটা সরাসরি দোকানে আসবে না কিন্তু। স্যার হায়রার ওটা যে কোনো শহরে থাকলেই ওটাকে সিটি সেন্টার বলা হবে না? উম, না সেরকম না, অ্যাকচুয়ালি নাম সিটি সেন্টার, সিটি সেন্টার দুটো আছে আমাদের কলকাতাতে, সিটি সেন্টার 1, সিটি সেন্টার 2। সিটি সেন্টার আবার ওপরের দিকেও মানে কিছু সিটি সেন্টার আছে, এরকম সিটি সেন্টার বলা হয়, এগুলো নাম তৈরি করা হয়। সব শহরের মধ্যে থাকলে সিটি সেন্টার বলা হয়, সেরকম কোনো দিক বিদিকেও সিটি দেয়নি। সেন্টার, সিটি সেন্টার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো। বলছি যে ওটার নামই সিটি সেন্টার, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ সিটিতে হ্যাঁ, রয়েছে বলে city সিটিতে center রয়েছে নয়। মানে সিটি সেন্টার, মানে সিটিতে তো অবশ্যই আছে না, সিটি সেন্টার 1, সিটি সেন্টার 2 দুটোই পুরো পিওর কলকাতার মধ্যে। তো নাম দিয়েছে শুনতে ভালো লাগে তাই জন্য, এই আর কি। এই তা শ্রীরাম কল্যাণীতে খুললে কল্যাণী সিটি সেন্টার। হতে পারে, কল্যাণী ওই সিটির মধ্যে রয়েছে তাই জন্য সিটি সেন্টার শুনতে ভালো লাগে অ্যাকচুয়ালি। খুব ইজি নাম, এটা মানুষের মুখে মুখে প্রচলন হবে। মানে এটা এটা দাঁত ভাঙা নাম দিলে কেউ উচ্চারণ করতে পারবে না, উচ্চারণ না করতে পারলে তুমি কারোর সাথে শেয়ার করতে পারবে না জিনিসটা। ঠিক আছে, হ্যাঁ স্যার, মনে থাকার একটা বিষয় থাকে, তাই না? এক্স্যাক্টলি। তো নামের জন্য অনেক সময় অনেক কিছু প্রসার পায়। তো এইভাবে চেইন ওন জিনিসটা হয়, এইভাবেই দোকানগুলো চলে। আমার কথা বুঝতে পেরেছো? তো আমাদের প্রাইভেট কোম্পানিতে কিছু হায়ারার্কি মেনটেন করতে হয়। হায়ারার্কি, হায়ারার্কি হচ্ছে তুমি তোমার যে বস তাকে তুমি টপকে কোনো সময় কোনো কিছু বলতে পারো না। সাপোজ ধরো আমার যে বস আছে তার সাথে আমার খুব ঝামেলা চলছে, বা আমি চাইছি আমি আমার বসকে না বলে এই জিনিসটা আমি আমার বসের বসকে বলবো, সেটা আমি বলতে পারি, মানে আমি চাইলে বলে দিতে পারি, আমার কাছে ফোন নাম্বার আছে, আমার কাছে মেল আইডি আছে, তার বলে দিতে পারি। কিন্তু জিনিসটা না অনুচিত। জিনিসটা কিরকম, এইগুলো তোমরা শিখে রাখবে। যেমন তোমার বাড়িতে সবচেয়ে বড় হচ্ছে তোমার দাদু, যদি থাকেন তো আমি সেই হিসাবে তোমার দাদু, তারপরে বাবা, তারপরে মা, তারপরে তুমি। মানে এই হচ্ছে আমাদের পিরামিড। ঠিক আছে, এটা পিরামিড। এবারটা তুমি যদি মনে করো যে আমি প্রথমে মাকে না স্যার বলে, আপনার কথাটা কেটে কেটে যাচ্ছে। এখনো কাটছে, হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে এবার। আচ্ছা, তো এবার তুমি যদি মনে করো যে আমি প্রথমে মাকে না বললে আমি সরাসরি দাদুকে বলবো, এই বাড়ির এই কথা দাদুকে বলবো, তুমি বলতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু একটা 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 হায়ারার্কি মেনটেন করতে হয়। হ্যাঁ, এটা আহ, এটা হচ্ছে প্রফেশনালিজম। তো কোনো অসুবিধা হলে আগে তোমাকে বলতে হবে তোমার যে হেড আছে তাকে। তুমি যদি দেখো যে হেড শুনছে না, হেড তোমার যে বস সে জিনিসটা ঠিকঠাক করছে না বা ঠিক করছে না, তখন তুমি যে বলতে পারো তোমার বসের বসকে যে স্যার আমি আমার স্যারকে বলেছিলাম কিন্তু সেখান থেকে কোনো রেসপন্স পাইনি, তাই জন্য আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি, বা তুমি মেল করলে বা তুমি ফোন করলে। ঠিক আছে, তো এইখানেও সেই জিনিসটা মেনটেন করে। হেড অফিস কিন্তু সরাসরি সিটি সেন্টার 1 এর সবার স্টাফকে বলছে না, সে কি করছে, সে রিজনাল হেড অফিসকে বলছে, রিজনাল হেড অফিস রাজ্যের অফিসকে বলছে, রাজ্যের অফিস ওই দোকানের যে মানে যার আন্ডারে সেই দোকানটা চলছে তাকে মেল করছে, এইভাবেই হয়। ঠিক আছে, আবার আবার যে দোকানের দোকানের যে হেড সে কিন্তু সে মেলটা ফরওয়ার্ড করছে সেই ডিপার্টমেন্টের যে হেড তাকে। আর ডিপার্টমেন্টের হেড সেই কাউন্টারের মানে ওই যে কুর্তির কাউন্টারে যে রয়েছে, যে সেলস পার্সন রয়েছে তাকে বলছে এই এখানে 30% অফ হবে, তুই এটা ঠিক করে দিস। ঠিক আছে, এই 30% অফের জন্য এসেছে, তুই এটা ঠিক করে দিস। ঠিক আছে, এইভাবে হবে। স্যার এটা প্রশ্ন করবো? হ্যাঁ, স্যার ওই যে পাবলিক সেক্টর আর প্রাইভেট সেক্টর, এর মধ্যে ডিফারেন্সটা কি স্যার? প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টরের ডিফারেন্স হচ্ছে একটা পাবলিক চালায় একটা প্রাইভেট চালায়। হ্যাঁ, এবারটা আরো ভালো করে বলতে গেলে আমি বলবো যে প্রাইভেট সেক্টরটা তুমি চালাচ্ছ, তোমার নিজস্ব একটা কারখানা আছে বা একটা কোম্পানি আছে, তুমি সেই কারখানা থেকে বা কোম্পানি থেকে প্রোডাক্ট বিক্রি করে বা সার্ভিস বিক্রি করে লাভ হচ্ছে বা লোকসান হচ্ছে, যাই হোক এটা তোমার। লাভ হলে তোমার হবে, লোকসান হলে তোমার হবে। বা তার সাথে তুমি তোমার আন্ডারে যেসব এমপ্লয়ি আছে তারা সেগুলো
ভোগ করবে বা সেইভাবে লস করবে। আর পাবলিক সেক্টর হচ্ছে গভর্নমেন্টের সেক্টর, ঠিক আছে? পাবলিক লিমিটেড, পাবলিক হচ্ছে যেইগুলো শেয়ার মার্কেটে ছেড়ে দিচ্ছে, যেই কোম্পানিগুলো শেয়ার মার্কেটে ছাড়ছে সেইগুলো হচ্ছে পাবলিক সেক্টরের মধ্যে পড়ে। শেয়ার মার্কেটে ছাড়া মানে তাহলে কি? শেয়ার মার্কেট ছাড়া সেইগুলো মানে কি কি মানে, হ্যাঁ 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 বলো। স্যার, সেইগুলো কি মানে পাবলিক হতে গেলে সেইগুলো সরকারি হবে? পাবলিক দু প্রকারে হতে পারে, একটা গভর্নমেন্টের দ্বারা, আর একটা গভর্নমেন্ট এবং প্রাইভেট মিশিয়ে। মানে পাবলিকটা অ্যাকচুয়ালি কি বলতো, তুমি যখনই শেয়ার মার্কেটে ছেড়ে দিচ্ছ না তোমার কোম্পানিটাকে, আগের দিন যেটা বললাম শেয়ার মার্কেট সম্পর্কে বুঝেছিলাম আগের দিন, তো যখন তুমি ওটা করছো শেয়ার শেয়ার হিসেবে ছেড়ে দিচ্ছ, সেটা কিন্তু পাবলিক হয়ে যাচ্ছে। শেয়ার ছেড়ে দেওয়া মানে কি, মানে এক্স ওয়াই জেড যে কেউ ইচ্ছে চাইলে তোমার শেয়ার কিনতে পারে, তো ওটা তো পাবলিক হয়ে গেল, তাই না? স্যার, হ্যাঁ সরকারি সংস্থাগুলো তো অনেক সময় দেখি শেয়ার ছাড়ে, মানে শেয়ার বিক্রি করে তাদের, মানে যখন দেখা যায় যে সেই অবস্থা খারাপ তখন দেখি সেই শেয়ার গুলো বিক্রি করে। তবে কি সেইগুলো আর সরকারি থাকে না, সেগুলো পাবলিক হয়ে যায়? হ্যাঁ, এগুলো পাবলিক হয়ে যায়। আচ্ছা, এই নিয়ে কিছু কিছু বলি, মাথায় আসলে হুট করে। তোমরা বলো কে বলতে পারবে এখনকার দিনে, ধরো আগেকার দিনে মধ্যযুগ বা 1700 শতক অবধি, যখন কোনো দেশ যদি কোনো দেশকে দখল করতে যেত, তারা কি করতো? তারা যুদ্ধ করতো, তাই তো? যেমন আমরা দেখেছি ইতিহাসে ইউরোপ, ফ্রান্স এবং ইংল্যান্ডের যুদ্ধ, তারপরে আমাদের মুঘলরা আমাদের দেশ অধিকার করেছে, তারপরে ব্রিটিশরা যুদ্ধ করে আমাদের দেশকে তাদের আন্ডারে নিয়েছে। এরকম প্রতিটা দেশের সাথে যুদ্ধ করতো, বা একটা রাজে রাজে যুদ্ধ হতো। এখনকার দিনে কি করে, মানে এখনকার দিনে কিন্তু সেভাবে যুদ্ধ অর্থনৈতিকভাবে হয় না। বিপর্যয় করে। দাঁড়াও আমায় শেষ করতে দাও। এখনকার দিনে কিন্তু সেইভাবে যুদ্ধ করে কেউ রাজ্য জয় করে না বা দেশ জয় করে না। এখনকার দিনে কি করে দেশ জয় করে? তুমি না, বাকিরা। অঞ্জন, পিনাকি, এখনকার দিনে একটা দেশ, ধরো ধরো ভারতবর্ষ আর বাংলাদেশ, ঠিক আছে? তো ভারতবর্ষ এটা যদি 1700, মানে এটা যদি মধ্যযুগ হতো, তো ভারতবর্ষ তার সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশ অ্যাটাক করতো। বাংলাদেশ খুব ছোট দেশ, অতএব বাংলাদেশ জিতে যেত, আরামসে জিতে যেত ভারত। এখনকার দিনে কিন্তু সেইভাবে করতে পারবে না ভারত, চাইলেও করতে পারবে না, কারণ কারণ পুরো বিশ্ব তার বিপক্ষে চলে যাবে, ভারতের বিপক্ষে, স্যার তো বলবো স্যার, পারবে না। হ্যাঁ বলো। বলবো স্যার। বলো। স্যার, প্রথম কথা হলো এখন এ সরাসরি সেটা প্রত্যক্ষ যুদ্ধ হয় না, এটা ইনডাইরেক্ট ভাবে যুদ্ধটা হয়। আর যুদ্ধটা সরাসরি ওইভাবে ঘোষিত হয় না। আমাদের দেখা যায় যে আমাদের পৃথিবীতে রাষ্ট্রপুঞ্জ বলে একটা শাখা রয়েছে। হুম, রাষ্ট্রপুঞ্জে 193টা দেশ আছে। একদম। এবার যদি কোনো দেশের সঙ্গে অপমানজনিত কোনো ঘটনা ঘটায়, তবে রাষ্ট্রপুঞ্জের সে দায়িত্ব থাকে সেটাকে মীমাংসা করে দেওয়ার। হুম, দ্বিতীয় কথা, যদি কোনো, যেমন চীনের মতন দেশ বা দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, আমরা মাঝে মাঝেই শুনি যে তাদের মধ্যে যুদ্ধ বাধে। হ্যাঁ, সেটা কি যুদ্ধ পারমাণবিক না, দিক, লড়াই বাদে, মানে খন্ড যুদ্ধ। পারমাণবিক হ্যাঁ। পারমাণবিক দিক থেকে যদি শক্তিশালী দেশ হয়। আর আরেকটা জিনিস, আমাদের দেশে যেমন প্রধানমন্ত্রী হলে সর্বশের্বা, তার কথাতেই, যদিও আমাদের রাষ্ট্রপতিকে সর্বশের্বা বলা হয়, সেটা হলো কিন্তু খাতা কলমে। খাতা কলমে, রাইট। হ্যাঁ, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী হলো আমাদের নিয়ম কানুনের সর্বসেবা। কিন্তু অন্য অন্য দেশগুলোতে, অন্য অন্য আহ, রাষ্ট্রগুলিতে দেখা যাচ্ছে তাদের রাষ্ট্রপতি সর্বসেবা হয়ে থাকে। এবং রাষ্ট্রপতি যদি তিনি মানে আহ, একতরফা বিচার করে থাকেন, তবে দেখা যায় যে সেখানে যুদ্ধ অবধারিত। যেমন দেখেন আপনার দক্ষিণ কোরিয়ায় আহ, আহ, জিম কিং, যেমন কি কি একরোখা কিম জং টাইপের উন, মানুষ। কিম জং উন। হ্যাঁ, জিম চং হুন একরোখা মানুষ, মানে তার মতন চুল হ্যাঁ, কাটতে হবে, স্বায়ত্ত তার শাসন না, মতন আমি না চলাফেরা করতে অ্যাকচুয়ালি আমি হবে। ওভাবে চাই বলছি না, তুমি অনেকটা আহ, সেখানে কি অন্যভাবে, জনগণের হ্যাঁ কোনো স্বাধীন, তুমি অন্যভাবে জিনিসটা, আমি তোমাদের বুঝতে পেরেছি, হ্যাঁ আমি তোমাদের কথা বুঝতে পেরেছি তুমি কোন দিকে নিচ্ছ জিনিসটাকে। হ্যাঁ তুমি যেটা বলছো সেটা ঠিক, কিন্তু আমি আরেকটু অন্যভাবে চাইছি এই জিনিসটাকে। আর কে বলতে পারবে, মানে ধরো ভারতবর্ষ বাংলাদেশকে যদি অধিকার করতে চায়, কি করে অধিকার করবে? আর কেউ অন্য কোনো আইডিয়া? আমি নিহারের কথা বুঝতে পেরেছি ও কি বলতে চাইছে, বাকিরা আমার কথা বুঝতে পেরেছে তো? অঞ্জন, শিবানী, ঈশা, পিনাকি, আমি কি বলতে স্যার চাইছি? হ্যাঁ। অর্থনৈতিক দিক থেকে বিপর্যস্ত করে তাকে দুর্বল করে উম, মানে ধ্বংস করার চেষ্টা করা হয়। এবার এটা একটু গুছিয়ে বল।
তুমি ঠিক জায়গায় গেছো, ঠিক আছে, আমাকে একটু গুছিয়ে বলো। স্যার আপনি বলে দিন স্যার। আচ্ছা, আর আর বাকিটা আমি তো বলবো, ঠিক আছে। কথা টেনে একটু বলবো। হ্যাঁ বলো না। স্যার বলছি যে ঈশাদি যেমন বললো অর্থনৈতিক বিপর্যয় ধ্বংস, হ্যাঁ অর্থনৈতিক বিপর্যয় একটা প্রত্যক্ষ কারণ। যেমন দেখেন বাংলাদেশের কথা যখন উঠছে তখন দেখা যাচ্ছে আমাদের যে গঙ্গা নদী, ওদের দেশে গঙ্গা নদীটা পদ্মা নামে খ্যাত হয়েছে। সেখানে পদ্মা নদীর জলটাকে বন্ধ করে দিয়েছিল মমতা কিছুদিন আগে। সেইখানটায় বারবার হাসিনা সরকার বারবার এসে সেই জলের জন্য দাবি করেছিল। এই যে যে প্রাকৃতিক সম্পদ, সেই প্রাকৃতিক সম্পদের যদি অবরুদ্ধ করে কোনো দেশ রাখে, তবে সেটা একটা প্রচন্ড পরিমাণে একটা বিপর্যয়ের কারণ হয়। সেটাকে প্রত্যক্ষ যুদ্ধ নয়, কিন্তু ওই বলে না হাতে না মেরে হাতুড়ি দিয়ে মারা, হাতা দিয়ে মারা, ওরকম একটা ব্যাপার হয়। আচ্ছা, ঠিক বলেছো না। আমি আমি অ্যাকচুয়ালি দেশ, হ্যাঁ, যে জল যদি আমি আটকে দিই বাংলাদেশের সব নদী ভারতের উপর দিয়ে আসছে, তো বাংলাদেশ চাষ না করতে পেরে পেয়ে মরবে বাংলাদেশ সবাই। তো আমি অ্যাকচুয়ালি অন্যভাবে ধরি। ধরো না, আমি চাইছি না যে আমি বাংলাদেশে কাউকে রাগাবো, ঠিক আছে, আমি চাইছি এমন ভাবে আমি অধিকার করব যাতে ওরাও হ্যাপি হয়, আমার কাজটাও কার্যসিদ্ধি হয়। যেমন আজকাল চীন করছে, আমি জিনিসটা একটু ভালো করে বলছি, চীন কি করে বেসিক্যালি, আমি ভারত বাংলাদেশের জিনিসটাই বলছি। এবার দেখো, ভারত বিশাল বড় দেশ, ভারতের বাণিজ্য বিশাল, তুলনামূলকভাবে বাংলাদেশ অনেক ছোট দেশ, এবং বাংলাদেশের সাথে সারা বিশ্ব যেমন বাণিজ্য করে, ভারতের সাথে বাণিজ্য করে, কিন্তু ভারতের সাথে যেই লেভেলে বাণিজ্য করে বাংলাদেশের সাথে কিন্তু অত লেভেলে বাণিজ্য করে না। সাপোজ আমি যদি আমেরিকার ধরি, আমেরিকা হয়তো 230 বিলিয়নের ভারতের সাথে বাণিজ্য করে, আমেরিকা আমি ধরে নিচ্ছি। সেখানে বাংলাদেশের সাথে কত করছে, হয়তো 20 বিলিয়ন করছে বা 25 বিলিয়ন করছে। তো কোথায় 230 250, কোথায় 20 25 বিলিয়ন, অনেকটা কম। এবারটা ভারত সারা বিশ্বের সারা মানে যত দেশ আছে, যত দেশ বাংলাদেশের সাথে ব্যবসা করে, সমস্ত দেশকে গোপনে বললো যে তোমরা বাংলাদেশের সাথে ব্যবসা করবে না, যদি করো তো আমি তোমার সাথে ব্যবসা করবো না, এইভাবে বলে দিল। এটা গোপনে হচ্ছে, ঠিক আছে। এবারটা সমস্ত দেশ দেখবে অবভিয়াসলি বাংলাদেশের সাথে সবার কতই বা ব্যবসা, সবাই বাংলাদেশকে ইগনোর করা শুরু করবে, কারণ ভারতের মার্কেট, ভারতের বিজনেস তাদের দরকার বাংলাদেশের থেকে। তো বাংলাদেশকে ইগনোর করা শুরু করলো। এবারে বাংলাদেশ অবভিয়াসলি একটা দেশ, এখনকার দিনে একটা দেশ কখন বাড়ে, যখন সেই দেশের পণ্য অন্য দেশে যাচ্ছে, অন্য দেশের পণ্য সেই দেশে আসছে। ওটা কি হচ্ছে, বাংলাদেশের পণ্য বাংলাদেশে থাকছে, বাংলাদেশের পণ্য আর কোথাও যাচ্ছে না, বাংলাদেশের পণ্য কেউ কিনছে না, কেউ বিজনেস করছে না। বাংলাদেশ বাংলাদেশে কি হয়, বাংলাদেশের আহ, যে উৎপাদনটা হচ্ছে সেটা বাংলাদেশেই থাকবে। তো প্রথম দিকে তো জিনিসটা ভালো, কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি খারাপ। তো দেশের উৎপাদনটা কমে যাবে। ক্রসিং দুটো এক ঠিক আছে। তুমি নিয়ে এসে আমি টাকা পরে দিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, তো তো কি হল, আমি কথা ভুলিয়ে গেলাম। হুম। তো যখন বাংলাদেশ দেখলো যে কেউ তার সাথে ব্যবসা করছে না, তখন ভারত কি করলো, ভারত একটা ট্রিক খেললো। ভারত বললো যে না, তোমার সাথে কেউ ব্যবসা করছে না, তোমার এই অসুবিধা, তুমি এক কাজ করে, আমি তোমার সাথে ব্যবসা করছি, তোমার সব জিনিস আমি কিনে নেবো, ঠিক আছে, মানে তো যা যা অন্যরা বাকি সবাই কিনছে না আমি কিনবো, আমি তোমার রক্ষা, মানে আমি তোমার রক্ষা করতে হিসেবে দাঁড়াচ্ছি। তো ভারত কি করলো, ভারত বাংলাদেশের সাথে ব্যবসা শুরু করলো। ব্যবসা করা মানে কি, ভারত বাংলাদেশের ম্যাক্সিমাম জিনিস ভারত কিনছে, ভারতের জিনিস বাংলাদেশে যাচ্ছে। যখন এইটা শুরু হলো না, তখন বাংলাদেশ কি করবে, বাংলাদেশ অবভিয়াসলি ভারতের দিকে ঝুঁকে যাবে, তাই না? এটা এটা স্বাভাবিক কথা। আমি তোমাদের সবার কাছে বললাম যে আমার 1 লাখ টাকা লাগবে, আমাকে কি কেউ দিতে পারবে? তোমাদের মধ্যে একজন হয়তো বলে হ্যাঁ স্যার আমি দিচ্ছি। তো এখন যে আমাকে দিচ্ছে আমি তার দিকে ঝুঁকবো, তাকে আমি ফেভার করতে চাইবো, তার সে যা বলবে তার সেটা আমি শুনবো। হ্যাঁ, তাই তো। তো এটাই হবে। তো এই হিসেবে কি হচ্ছে, তখন ভারত কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের সরকারকে নিয়ন্ত্রণ করা শুরু করবে, বাংলাদেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা শুরু করবে। ভারত সরকার যা বলবে বাংলাদেশকে তা অনিচ্ছা সত্ত্বেও মানতে হবে। কারণ কারণ ভারত বাংলাদেশের অর্থনীতি টিকে আছে তখন ভারতের জন্য, ভারতের দৌলতে। তো তো এখন না এই জিনিসটা চীন করছে। চীন কি করছে, চীন অ্যাকচুয়ালি বিভিন্ন দেশকে, গরিব দেশগুলোকে, যেমন শ্রীলঙ্কা, নেপাল,
পাকিস্তান, এরম টাইপের দেশগুলোকে প্রচুর ঋণ দিচ্ছে। চীনের কাছে প্রচুর টাকা আছে, ঠিক আছে? চীনের কাছে প্রচুর টাকা আছে, মানে এই মুহূর্তে সারা বিশ্বে যত দেশ লোন দেয়, সারা পৃথিবীতে মানে বিভিন্ন দেশকে যত দেশ লোন দেয়, তাদের মধ্যে সবচাইতে টপই হচ্ছে চীন। চীনের কাছে প্রচুর টাকা। তো চীন কি করছে? চীন সবাইকে টাকা দিচ্ছে, দেশগুলোকে টাকা দিচ্ছে। কিভাবে? এমন খুব খুব নর্মাল ভাবে, মানে তোমাকে কোনো করতে হচ্ছে না, তোমাকে ওর জন্য কোনো কিছু অনেক কিছু মানতে হয় বা ইত্যাদি ইত্যাদি কোনো কিছু না। তোমার টাকা লাগবে, চীন তোমাকে টাকা দিয়ে দেবে খুব স্বল্প সুদে, হয়তো 10%, 15% বা 12% সুদে টাকা দিয়ে দিচ্ছে। কোনো ঝামেলা নেই, ঠিক আছে? তোমাকে কোনো কিছু বন্ধ রাখতে হচ্ছে না, কিছু না। ব্যাপারটা কি করছে? ধরো তোমার একটা রাস্তা তৈরি করতে হবে, রাস্তা তৈরি করতে তোমার লাগবে 100 টাকা, ঠিক আছে? চীন কিভাবে খেলছে জিনিসটা, এইগুলো একটু বুঝে নাও। চীন কি করছে? চীন তোমাকে 110 টাকা দিচ্ছে। চীন তোমাকে 110 টাকা দিচ্ছে। চীন বলছে তুমি নাও, অসুবিধা নেই, তুমি নাও, তুমি বিভিন্ন প্রকল্পে খাটাও, আর তুমি আমাকে প্রতি বছর 10% হারে সুদ দিয়ে দিও। এবারে যখন তোমার দরকারের থেকে বেশি টাকা তুমি পেয়ে যাবে না, তখন তুমি টাকা নষ্ট শুরু হবে, তাই না? টাকা তখন নষ্ট শুরু হয়, তখন এ মারছি ও মারছি, আমাদের আমাদের দেশে রাজনীতিতে যেরকম হয়। হ্যাঁ, টাকা কোনো কিছু বরাদ্দ হলে আগে টাকা পকেটে যায় রাজনীতি কর্তাদের হাতে। তো এইভাবে এমনি 100 টাকা দরকার ছিল, সেখানে তুমি 110 টাকা পেয়েছো। হ্যাঁ, যবে হবে তবে দেবো, আগে তো টাকা মেরে নি, তো আস্তে আস্তে টাকাগুলো না মারা শুরু হয়। আর আরেকটা ঝামেলা কি হয়, শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখা গেছে, শ্রীলঙ্কাতে একটা পোর্ট তৈরি করেছিল চীন। হ্যাঁ, ভারত সরকার বারণ করেছিল যে এই পোর্টটা তোমাদের ভালো বিজনেস করতে পারবে না। আমেরিকা এই শ্রীলঙ্কা কি করলো, শ্রীলঙ্কা তবুও চীনের সাথে টাই আপ করে ঋণ নিয়ে পোর্টটা বানালো। এরপরে কি হয়েছে, ওই পোর্টটা এমন জায়গায় অবস্থিত, এমন পোর্ট কি স্যার? উম, আহ, কি পোর্ট যেন আমার ঠিক নাম মনে আসছে না, আহ, কিছু একটা হাম্বানটোটা পোর্ট, হাম্বানটোটা পোর্ট শ্রীলঙ্কা। না না স্যার, পোর্টটা কি জিনিস আমি সেটাই বুঝতে আচ্ছা আচ্ছা, পারছি না। পোর্ট হচ্ছে নৌবন্দর, বন্দর। নৌবন্দর, ঠিক আছে? নৌবন্দর বানালো। তো এবারটা বানিয়ে কি করেছে, বানিয়ে ওখানে এতটাই বাজে কন্ডিশন, ওখানে জাহাজ আসেই না। এবারটা কি হয়েছে, এবারটা বানিয়ে তো দিয়ে দিয়েছে শ্রীলঙ্কার হাতে। এবারে তোমার কাছে যদি জাহাজ না আসে, তোমার ওখান থেকে বাণিজ্য কি করে হবে? একটা ধরো কলকাতা বন্দরে যদি জাহাজ না আসে, কলকাতা বাণিজ্য হবে কোনো সময়? হবে না। তো বাণিজ্য না হলে টাকাও উঠবে না। শ্রীলঙ্কা এতটাই ফাঁদে পড়ে গেছে না, ঋণের ফাঁদে, শ্রীলঙ্কা বাধ্য হয়ে 99 বছরের জন্য লিজ দিয়ে দিয়েছে ওই পোর্টটা চায়নার কাছে। তো এটা কি হচ্ছে, এটা কিন্তু এক ধরনের অধিকার হয়ে গেল, তাই না? 99 বছরের জন্য অধিকার, একটা দেশের বন্দরকে তুমি অধিকার নিয়ে নিচ্ছ। তার মানে কি, তুমি ওই বন্দরের মধ্যে তুমি চাইলে নৌবাহিনী রাখতে পারো, সাবমেরিন রাখতে পারো, বিদেশি জাহাজ রাখতে পারো, নিজের দেশের জাহাজ আনতে পারো, ওটা তোমারই হয়ে যাচ্ছে ওই জায়গাটা। তো চায়না কি করলো, চায়না কিন্তু কোনো যুদ্ধ করেনি, চায়না কিন্তু কোনো যুদ্ধ করেনি, যুদ্ধ না করেই একটা জায়গা সে পেয়ে গেল শ্রীলঙ্কার কাছ থেকে। বুঝতে পেরেছো? ঠিক এইভাবে এখনকার দিনে একটা দেশের সাথে আরেকটা দেশে আধিপত্য বাড়ায়, ঠিক আছে? এই যে আমেরিকা, আমেরিকার কথা সবাই শোনে, কেন শোনে? বা আমেরিকা এত প্রতিপত্তি কেন? হ্যাঁ, কেন কেন বলো তো? এই আমেরিকার কথা আমরা সবাই শুনি, মানে সমস্ত দেশ মানে যে হ্যাঁ আমেরিকা, মানে আমেরিকা যদি বলেছে এইটা, তো এইটা আমাদের করতে হবে। কেউ বলতে পারবে? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার হ্যাঁ, বলুন। ধরো আমেরিকা এটা করছে, কেন করছে? কারণ আমেরিকার কাছে প্রচুর অর্থ আছে। আমেরিকা যদি তোমায় কিছু বলে করতে, তুমি জানবে যে আমেরিকা তোমাকে কিছু না কিছু হেল্প করবে, ও টাকা দিয়ে বা কি সৈন্য অস্ত্র দিয়ে তোমাকে হেল্প করবে। তো আমেরিকা, এবং সবাই জানে, সমস্ত দেশ জানে আমেরিকা বিশাল বড় একটা ইকোনমি। তো একটা বড় দেশ যদি কোনো কিছু করতে বলে, সেটা ছোট দেশ হিসেবে করতে তুমি বাধ্য। কারণ তুমি জানো যদি আমি না করি, তো আমেরিকা যদি আহ, কাউকে একটু বলে যে এই দেশের সাথে তুমি বাণিজ্য করবে না, সব দেশ কিন্তু বাণিজ্য করা বন্ধ করে দেবে তোমার সাথে।
তো আমেরিকা যেটা বলে সেটা শোনে অনেকে। আচ্ছা, এইটা হলো দেশের সাথে দেশ কি করে অধিকার করে। এবারটা আমাকে বলো তো, একটা তোমরা অনেকেই শোনো যে এই কোম্পানি অন্য কোম্পানিকে কিনে নিয়েছে, বা উম, আচ্ছা ধরো রিলায়েন্স গ্রুপ, আগের দিনটা বলছিলাম রিলায়েন্স গ্রুপের শেয়ার বাজারে ছাড়া আছে। তো সেই হিসাবে রিলায়েন্স গ্রুপের শেয়ার ছাড়া আছে, তো রিলায়েন্স গ্রুপের শেয়ার যখন ছাড়াই আছে, তাহলে মুকেশ আম্বানিও কেন ওখানকার হেড, বলতে পারবে কেউ? মানে আমার কথা, রিলায়েন্স গ্রুপের শেয়ার যদি ছাড়াই থাকে, তাহলে মুকেশ আম্বানি কেন হেড হবে? ওটা মানে আম্বানিদের তৈরি করা ওটা, ঠিক আছে, কিন্তু যখন তৈরি করেছিল আম্বানি, তখন তো তাদের নিজস্ব ছিল না, তাদের প্রাইভেট ছিল। তখন অনেক অল্প, মানে তাদের যে কোম্পানিটা অনেক ছোট আকারে ছিল। তারপর আস্তে আস্তে বড় হলো, বড় হওয়ার পরে যখন মুকেশ আম্বানি বা তার বাবা যখন শেয়ার, তার কোম্পানিটাকে মার্কেটে ছেড়ে দিল, তখন তো পুরো কোম্পানি মার্কেটে ছেড়ে দিয়েছিল। তাহলে মুকেশ আম্বানি কেন আজকে হেড, বা আমরা রিলায়েন্স বলতে কেন মুকেশ আম্বানিকে বুঝি? আমার কথা বুঝতে পেরেছো? আমি যদি আমার শেয়ারটা, আমি যদি আমার বাড়িটা পুরো দলিল যদি ভাগ করে, আমার 100, ধরো 1 লাখ টাকার আমার সম্পত্তি, আমি যদি এক ভাগ করে আমি 1 লাখ শেয়ার যদি আমি ছেড়ে দিই বাজারে, তাহলে তো আর আমি মালিক থাকলাম না, তাই না? সিম্পল কথা। আমার বাড়ির দাম 1 লাখ টাকা, আমি কি করলাম, আমি 1 টাকা করে, 1 টাকা করে আমি আমার বাড়ির সমস্ত আহ, মানে ভাগ করলাম। বাড়ির যে দলিলটা, 1 লাখ টাকার যে দলিলটা, ওটাকে আমি 1 টাকা করে ভাগ করে পুরো শেয়ার, 1 লাখ শেয়ার আমি ছেড়ে দিলাম বাজারে। এবার শেয়ার তুমি কিনছো, সে কিনছে, ইত্যাদি ইত্যাদি, ঈশা কিনছে বা অঞ্জন কিনছে, সবাই কিনছে। তাহলে তো আমি তো আর থাকলাম না না অধিকার। তো এখানে কেন মুকেশ আম্বানিকে আমরা, মানে রিলায়েন্স বলতে আমরা মুকেশ আম্বানিকে চিনি, কে বলতে পারবে? স্যার, কোম্পানিটা পুরো কি করে বেচে? কোম্পানি তো বেচেনি, কোম্পানি শেয়ারটা বেচছে তো, আরে মালিক তো শেয়ার মুকেশ শেয়ার আম্বানি থাকবে। শেয়ার মানে তো কোম্পানি না। শেয়ারটা কি, আগের দিন কি বললাম, শেয়ার মানে তো কোম্পানি। আমি আমার জমিটা, আমার 1 লাখ টাকার জমিটা আমি 1 টাকা, আমি শেয়ার তৈরি করলাম, আমি 1 লাখ শেয়ার তৈরি করলাম, যার প্রতিটা শেয়ারের ভ্যালু 1 টাকা করে। তাহলে কি হলো, প্রতিটা শেয়ারের দাম 1 টাকা। এবারটা আমি 1 লাখ টাকার জমিটা আমি পুরোপুরি 1 লাখ শেয়ার হিসেবে ছেড়ে দিলাম। এবারটা 1 টাকা, তুমি হয়তো 1000 টাকা দিয়ে 1000টা শেয়ার কিনছো, নমিতা 2000 টাকা দিয়ে 2000টা শেয়ার কিনলো, অঞ্জন 10,000 টাকা দিয়ে 10,000টা শেয়ার কিনলো। তো আমার জমি তো আমি বের করে দিলাম, ছেড়ে দিলাম। বুঝতে পেরেছো? আমার কি করে থাকলো, আর আমার জমি আমার কি করে থাকলো, আমি তো সমস্ত কিছু বিক্রি করে দিলাম। আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, তো পুরো কোম্পানি তো কখনো একজন কিনতে পারবে না, টুকরো টুকরো করে তো সবাই কিনবে, তখন কি আবার ভাগ চাইতে যাবে সবাই মিলে যে আমার জমি দাও? হ্যাঁ, অবভিয়াসলি, অবভিয়াসলি। তা চাইবে না? তোমার 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 তোমরা ধরো 4 ভাই, 4 ভাইকে ভাগ দিল, তোমার ভাগে যদি একটু কম পড়ে, তো তুমি চাইবে না বাবার কাছে যে আমার ভাগেরটা কই? বা তুমি ধরো বাইরে, তুমি ধরো বিদেশে চলে যাবে পার্মানেন্টলি, তো তুমি আমার ভাগকে বিক্রি করে যাবে না? তুমি কি ছেড়ে দেবে তোমার ভাইয়ের জন্য বা পরিবারের অন্য কারোর জন্য, যে হ্যাঁ ঠিক আছে আমার ভাগ ওরা ভোগ করুক, না আমি চলে যাচ্ছি, ছেড়ে দিচ্ছি? দান তো করবে না তুমি। তো অবভিয়াসলি তাহলে রিলায়েন্সের যদি আমি কিনি শেয়ার, তো আমি বলবো যে আমি তাহলে হেড হব। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে আমি 1 লাখ টাকার যে আমি বার করলাম, আমি আমার কথা দিয়ে বলছি, আমার যে জমিটা আমি ছাড়লাম মার্কেটে, 49 না 51% আমি নিজেই কিনে রেখেছি। আমি ছেড়ে দিয়েছি, ঠিক আছে, 1 লাখ টাকার শেয়ার আমি ছেড়ে ছেড়ে দিয়েছি, কিন্তু সাথে সাথে 1 লাখের মধ্যে 51,000 শেয়ার আমি নিজেই কিনে রেখেছি, আর বাকি 49,000 শেয়ার আমি ছেড়ে দিয়েছি। এতে কি হচ্ছে, এতে হচ্ছে যে বেশি, যার কাছে বেশি সংখ্যক শেয়ার থাকবে, কোম্পানি কিন্তু তার তার অধীনেই থাকবে, তাই না? ব্যাপারটা কি দেখো, আমি 1 লাখটা শেয়ার ছাড়লাম, এবার 1 লাখের মধ্যে আমি 49,000 শেয়ার, আমি না সরি 51,000 শেয়ার আমি নিজে কিনে রাখলাম, আর বাকি 49,000 শেয়ার আমি, তোমরা সবাই কিনেছো। এবার যখন আমার জমির মধ্যে কোনো কিছু আমি বানাবো বা কোনো কিছু পরিবর্তন করবো, কোনো আইন আনবো, যাই হোক না কেন, হোয়াট এভার, যে কিছু করবো, আমার সবার সবার আমার অধিকার, আমার
ভোট নিতে হবে, কারণ সবাই তো তোমরা পার্টনার পার্টনার না আমার, সবাই তো তোমাদের অধিকার আছে, সবারই অধিকার আছে জমির ওপরে। তো সেই হিসাবে জমির অধিকারের জন্য সবার কাছ থেকে আমার ভোট নিতে হবে, বা সবার কাছ থেকে আমাকে জবাবদিহি দিতে হবে আমাকে, যে আমি এটা করব, করব কি আমি এটা, আমি এখানে একটা বিল্ডিং বানাতে যাচ্ছি, আমি কি করব? সাপোজ ঈশা বললো যে না আমি সামর্থ্য নেই, মানে আমার সামর্থ্য নেই। নমিতা হয়তো বললো যে হ্যাঁ আমার সামর্থ্য আছে। অঞ্জন বললো যে না আমার ইচ্ছা নেই, এটা করা বেআইনি। শিবানী বললো যে না আমার ইচ্ছা নেই। এভাবে বললো, লাস্টে কি আমি যদি বলি যে হ্যাঁ এটা করব, সেটা তো হবেই না, কারণ কারণ কি দেখো 51,000 শেয়ার তো আমার কাছে রয়েছে। তার মানে কি, তার মানে আমার 51টা ভোট দেওয়ার অধিকার আছে, বা 51,000 ভোট দেওয়ার অধিকার আছে। তোমার অধিকার কতগুলো আছে? অঞ্জনের হাতে 2,000টা শেয়ার আছে, তো অঞ্জনের অধিকার 2,000টা, 2,000টা ভোটের অধিকার অঞ্জনের আছে। তো অঞ্জন যদি 2,000টা ভোট দেয়, সাপোজ আমি ধরলাম যে একা আমি ওই যুক্তির পক্ষে, বাকি তোমরা সবাই বিপক্ষে যদি হয়, বাট তোমাদের কাছে কত শেয়ার আছে? তোমাদের কাছে 49 শেয়ার আছে। ভোটে জিতবে কে? ভোটে জিতবে কে? ভোটে তো আমি জিতবো না, কারণ আমার কাছে নিজেই তো 51,000 শেয়ার আছে। আমার কথা বুঝতে পেরেছো? এই হিসাবে কিন্তু কোম্পানি আমি চালাচ্ছি, নামেই তোমরা কোম্পানি মালিক, ঠিক আছে, নামে কোম্পানি মালিক, কারণ কারণ তোমরা শেয়ার কিনেছো, বাট কোম্পানি কিন্তু আমি চালাচ্ছি। কারণ কি? কারণ 51% শেয়ার আমার আন্ডারে রয়েছে। যার কাছে সবচাইতে বেশি শেয়ার থাকবে, কোম্পানি কিন্তু অনেকটা তার অধীনেই চলে যাচ্ছে। আমার কথা বুঝতে পেরেছো সবাই? এইভাবে কিন্তু এখনকার দিনে কেনা বেচা হয়। এই যে তোমরা কিছু বছর আগে হোয়াটসঅ্যাপ ফেসবুক, সরি ফেসবুক হোয়াটসঅ্যাপকে কিনে নিয়েছে, বা ইনস্টাগ্রামকে ফেসবুক কিনে নিয়েছে। এগুলো কি করে কিনছে? ফেসবুক কিন্তু হোয়াটসঅ্যাপের পুরো কোম্পানিটাকে কিনেনি। ফেসবুক কি করেছে? 51% শেয়ার কিনে নিয়েছে, বা সবচাইতে বেশি সংখ্যক শেয়ার কিনে নিয়েছে। বেশি সংখ্যক শেয়ার কিনা মানে কি? মানে ওটা ফেসবুকেরই হয়ে গেল, কারণ ওই সেম হিসাব, আমার কাছে যদি সবচেয়ে বেশি সংখ্যক শেয়ার থাকে, তো আমার অধিকারও সবচেয়ে বেশি থাকবে সবার থেকে। তো আমি যদি চাই, আমি আমার মতো করে আমি লোক বাঁচতে পারবো, কারণ কি হয়, যখনই আমি কোনো কিছু পরিবর্তন করবো আমার কোম্পানিতে, তখন সবার কাছ থেকে আমি ভোট চাইবো, তাই না? দেশের যদি কোনো রাজনৈতিক দল এখন যদি পরিবর্তন করতে হয়, সবার আগে রাজনৈতিক দলরা ভোট করবে, এবং ভোটে যে বেশি হবে সেই দল গঠন করবে, এটা স্বাভাবিক কথা। তো সেম কথা, কোম্পানিতে যার অধিকার বেশি থাকবে সেই কোম্পানি চালাবে। আমার কথা বুঝতে পেরেছো? এখন কিন্তু এইভাবে কেনা বেচা হয়। আগেকার মতো আমি তোমার কোম্পানি পুরো কিনে নিলাম 100%, ওরম ভাবে হয় না এখনকার কেনা বেচা। হ্যাঁ, এখনকার দিনে অধিকার মানে কিন্তু অনেক পাল্টে গেছে। আগেকার দিনে অধিকার মানে ছিল যুদ্ধ করা বা পুরো টাকা দিয়ে কিনে নেওয়া। এখনকার দিনে অধিকার হচ্ছে অন্যরকম। এখন অধিকার হচ্ছে অর্থনৈতিকভাবে আমি তোমাকে অধীন করে নিচ্ছি, অর্থনৈতিকভাবে, বা আমি তোমার শেয়ার এত বেশি শেয়ার কিনে নিচ্ছি যাতে তোমার আর কিছু করার থাকছে না। ঠিক আছে? এইটা হচ্ছে বেসিক্যালি ফান্ডা। বুঝতে পেরেছো? আমি অন্যদিকে চলে গেছিলাম, বাট জিনিসটা বুঝতে পেরেছো তো? এগুলো তোমাদের বোঝা উচিত এখন, কারণ এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের বোঝা উচিত এই বয়সে এসে। তো যাই হোক, চেইন ওনটা বুঝতে পেরেছো? চেইন ওন হচ্ছে দিস এ মাল্টিপল স্টোর অল অ্যারাউন্ড ইন্ডিয়া ওন বাই এন ইন্ডিভিজুয়াল অর এ গ্রুপ। কোনো গ্রুপ বা কোনো নির্দিষ্ট ব্যক্তির আন্ডারে যদি সারা ভারতবর্ষে অনেকগুলো দোকান থাকে, তাকে চেইন ওন বলে, যেমন শপার স্টপ, ওয়েবসাইট, প্যান্টালুন, এক্সেট্রা। কোনো প্রশ্ন কারোর? কারোর কোনো প্রশ্ন? সবাই মিউট করে থেকো না, আমার মাঝে মাঝে মনে হয় যে আমি একা বকে যাচ্ছি। হ্যাঁ, একজন দুজন মিউট খুলে রাখো, একটু একটু আওয়াজ আসতে অসুবিধা নেই। আচ্ছা, এবার হচ্ছে ওন বাই ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচার মানে যে তৈরি করে। এক্স্যাক্টলি যে তৈরি করে। ওন্ড বাই ম্যানুফ্যাকচারার, দিস রিটেল আউটলেটস। আউটলেটস মানে কি বলতো? আউটলেটস এই কথাটা রিটেলের মধ্যে আছে অনেক সময়। আউটলেট বের হয় স্যার। বের হয় না, আউটলেট কথাটা মানে কি? দোকান আউটলেট, টাইপের স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। দোকান টাইপের তো। দোকান টাইপের না, আউটলেট মানে দোকান, ঠিক আছে? দোকান। রিটেল, রিটেল সব কথাটা শুনতে খারাপ লাগে, আউটলেট বলে, ঠিক আছে? কম বেশি একই, মানে শপ আর আউটলেট কম বেশি একই জিনিস। আউটলেটটা শুনতে ভালো লাগে।
These retail outlets are owned and operated by the manufacturer of the product. যে কোম্পানি প্রোডাক্ট তৈরি করছে সেই কোম্পানি একটা দোকান খুলে তার প্রোডাক্ট বিক্রি করছে, যেমন রেমন, টাইটেন, বাটা। তোমাদের ওখানে দেখবে অনেক আছে যারা নিজেরাই তৈরি করছে, নিজেরাই বিক্রি করছে, ঠিক আছে, তাদেরকে বলা হয় ওন বাই ম্যানুফ্যাকচারার। ওই দোকানটা যে বানাচ্ছে সেই অধিকার করছে, ঠিক আছে। বাটা সবসময় নিজেদের তৈরি করা প্রোডাক্ট নিজেরা নিজেদের দোকানেই বিক্রি করে ম্যাক্সিমাম ক্ষেত্রে। রেমন্ডও তাই, টাইটেনও দেখবে কম বেশি তাই, ঠিক আছে। স্যার তাহলে হ্যাঁ ওরা শেয়ার বেচতে পারে না? হ্যাঁ পারে, পারে অবভিয়াসলি পারে, কিন্তু শেয়ার সবাই তো শেয়ার বিক্রি করতে পারে না। না, শেয়ার বিক্রি করার মানে শেয়ার মার্কেটে তোমার নিজের কোম্পানির শেয়ার ছাড়ার জন্য তোমাকে নির্দিষ্ট একটা পার্সেন্টেজে গ্রো করতে হয় বা একটা নির্দিষ্ট লেভেলে যেতে হয়, তারপরে তুমি বাজারে শেয়ার ছাড়তে পারো। তুমি হুট করে তোমার মনে হলো যে আমার কোম্পানি, আমি শেয়ার ছেড়ে দেবো বাজারে, না, সবসময় হুট করে ছাড়তে পারবে না, কিছু নির্দিষ্ট নিয়ম থাকে, সেই নিয়মটা পালন করলে বা সেই নিয়মের পরে তুমি ছাড়তে পারবে শেয়ার, ঠিক আছে। তাই তো অনেক কোম্পানি শেয়ার ছেড়ে দিতে হয়। শেয়ার ছাড়া মানে কি, তুমি অনেকটা টাকা পেয়ে যাচ্ছ হাতে, তোমার ইনকাম হচ্ছে, তোমার কোম্পানিতে তুমি ওই টাকাটা দিয়ে কোনো লাগাতে পারছো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, ওন বাই ম্যানুফ্যাকচারার প্রশ্ন আসতে পারে, ধরো টাইটেন কি টাইপের কোম্পানি? ওন বাই ম্যানুফ্যাকচারার, চেইন ওন, ইন্ডিপেন্ডেন্টলি ওন, কোনটা? তোমাদের ওন বাই ম্যানুফ্যাকচারে ক্লিক করতে হবে। আচ্ছা, লিজ ডিপার্টমেন্ট, লিজ মানে কি? ভাড়া নেওয়া। হ্যাঁ ভাড়া, ওকে, ভাড়া দেওয়া। আচ্ছা, এটা নিয়ে একটু বলি। আমাদের, আমরা যেখানে থাকি, মানে আমাদের যে জমিতে বা আমাদের যে বাড়িতে, বাড়ির যে জমির মধ্যে উপরে যা বাড়ি রয়েছে, আমাদের আমরা যারা নিজস্ব বাড়িতে থাকি, তো তুমি বলছো যে আমার, এটা আমার বাবার জমি বা এটা আমার দাদুর জমি বা এটা আমার জমি, তুমি কি অ্যাকচুয়ালি ঠিক বলছো না ভুল বলছো? আমি আবার বলছি, আমার প্রশ্নটা আবার করছি আমি। তোমরা যারা নিজস্ব বাড়িতে থাকো তারা বলছো যে এটা আমার বাবার জমি, হ্যাঁ, বা এটা আমার জমি বা এটা আমার দাদুর বাড়ি বা দাদুর জমি, তোমরা কি ঠিক বলছো না ভুল বলছো? না স্যার, এটা আমাদের কারোরই জমি না, এটা সরকারের জমি। কি করে হচ্ছে? অঞ্জন, তুমি নখ কাটছো? না স্যার, তাহলে কি করছো? ওই পাশে এক আওয়াজ হচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, এটা তাহলে কি জিনিসটা? যদি ভুল হয়, যদি আমাদের জমি না হয়, তাহলে জিনিসটা কি? না না, আর জমিটা 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 হচ্ছে গিয়ে আমাদের সরকার দান করেছে যে যাতে আমরা থাকি, কিন্তু দান সরকার করেছে? যখন তখন নিয়ে নিতে পারে। দান দান না, মানে লিজে জমি কি একটা সিস্টেম আছে, আমি শুনেছিলাম এরকম একটা, মানে পাট্টা দলিল, তারপরে দলিল, এরকম একটা ব্যাপার আছে এর মধ্যে। ব্যাপারটা একটু অত ব্যাপারে আমি যেতে চাইছি না, আমাকে একটু ছোট করে বলো যে কি ব্যাপার হতে পারে। হালকা করে কেউ কি বলতে পারবে জিনিসটা কি? মানে আমরা যদি, তাহলে কি আমরা তাহলে এই যে আমরা বলি বা আমার দাদু হয়তো বলে যে তোর তোর বাবাকে এত, তোর বাবার জন্য 2 কাঠা জমি রেখে গেলাম, বা তোমার বাবা বলছে যে তো তোর বিয়েতে 2 কাঠা জমি, মানে তোর বিয়ের পরে তোকে 2 কাঠা জমি দিয়ে দেবো। তো এই যে জিনিসটা হচ্ছে, তোকে দিয়ে দেবো মানে কি, তোমার জমি হচ্ছে, তো এটা কি ঠিক বলছে না ভুল বলছে? যদি ভুল বলে তাহলে কেন বলছে এটা? জিনিসটা কি হচ্ছে? অ্যাকচুয়ালি জিনিসটা আমরা যে বলি না মুখে যে এইটা আমার জমি বা 2 কাঠা জমি আমার, এই জিনিসটা পুরোপুরি ঠিক না। এইগুলো সব লিজ নেওয়া, এইগুলো অ্যাকচুয়ালি সরকারের জমি, সরকার লিজ দিচ্ছে। তুমি বলতে পারো যে কি করে লিজ দিচ্ছে, এটা তো আমি রয়েছি, আমার পূর্বপুরুষও ছিল, আমার দাদুর বাবার আমল থেকে এই জমি রয়েছে, কি করে আপনি বলছেন যে সরকার নিচ্ছে? সরকার তো কোনো সময় চায়নি। তুমি এটা যে ভুলে যাচ্ছ, প্রতি বছর তুমি তোমার মিউনিসিপ্যালিটি যে তোমার বাবা বা তোমার দাদু একটা খাজনা দিয়ে আসে, তাই তো? খাজনা দেয় না? হুম। তো খাজনাটা কেন দিচ্ছে?
জিনিসটা যদি তোমার হয় তাহলে খাজনা কেন দেবে? সাপোজ তুমি মোবাইল ফোন ইউজ করছো, তোমার বাড়িতে টিভি আছে, তোমার বাড়িতে ফ্রিজ আছে, তোমরা কি ফ্রিজ, টিভি, তোমার মোবাইল ফোন নিয়ে কি টাকা, ধরো তোমার স্যামসাং এর মোবাইল ফোন আছে, তুমি কি স্যামসাং কোম্পানিতে কি প্রতি বছর যে টাকা দিচ্ছ? হ্যাঁ কি না, টাকা কি দিচ্ছ তুমি? না দিচ্ছ না। কেন দিচ্ছ না? কারণ ওটা তোমার নিজের, ওটা তোমার পুরোপুরি নিজের। তুমি একবার ফোনটা কিনেছো, তোমার নিজের হয়ে গেছে। কিন্তু তোমার জমি কিন্তু নিজের না। জমি নিজের না বলেই তুমি প্রতি বছর নির্দিষ্ট একটা টাকা তোমার বাবা বা তোমার দাদু যে পৌরসভাতে দিয়ে আসে, খাজনা দিয়ে আসে, ট্যাক্স দেয়। তো এই জন্য ট্যাক্স দেয়। তো হ্যাঁ, আমরা বলি যে এই জমিটা আমার বা এটা আমার দাদুর জমি, অ্যাকচুয়ালি সবই সরকারের জমি। সবই সরকারের জমি, ৯৯ বছরের লিজ নেওয়া, প্রত্যেকটা জমি ৯৯ বছর লিজ নেওয়া। ঠিক আছে? এটা তো ৯৯ বছর মানে অনেকটাই। ৯৯ বছর মানে দুটো প্রজন্ম আমাদের। হ্যাঁ, তো ওই জন্য সাধারণত ওটা আমরাই ধরে নিই যে আমাদেরই জমি ওটা, কিন্তু অ্যাকচুয়ালি জমি সরকারের। এবং সরকার যদি, ভারতের গভর্নমেন্টের নিয়ম আছে, যদি যুদ্ধকালীন পরিস্থিতির জন্য বা সরকারের প্রয়োজনের জন্য, ইমার্জেন্সি পিরিয়ডে যদি তোমার জমি দরকার হয় সরকার কিন্তু সেই জমি নিতে পারে। মানে এমন না যে তুমি বলছো যে না আমি আমার জমি দেবো না, এই জমি আমার, আমি কেন দেব, এটা কিন্তু হবে না। অনেক সময় কি হয়েছে, 1971 সালে ভারত মানে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছিল, তখন আমি শুনেছি, আমি অ্যাকচুয়ালি বাংলাদেশের ছেলে, ঠিক আছে? তো আমি শুনেছি তোমার বনগা লাইনে, মানে বনগায় তো বর্ডার আছে না, বেনাপোল বর্ডার, তো বনগার লাইনে বেনাপোল বর্ডার দিয়ে যুদ্ধযান বা এইসব পাচার, মানে এইসব ভারত দিয়ে বাংলাদেশে ঢুকেছিল ওরা। হ্যাঁ, ভারতের সেনাবাহিনীরা ওখান দিয়ে গেছিল, ট্যাঙ্ক, তারপরে সাজোয়া গাড়ি এসব পাঠিয়েছিল। তো ওই জন্য বনগার বর্ডার লাইনে যেসব জমি ছিল না বা যেসব বাড়ি ছিল, ওদেরকে একদিনের নোটিশে উঠিয়ে দিয়েছিল সেনাবাহিনী, জাস্ট ওয়ান ডে নোটিশে। এখনকার দিনে কি হয়, এখনকার দিনে বা এই যে মেট্রো করছে, মেট্রোর জন্য কত ঝামেলা হয়েছে। প্রথম দিকে ভাবো তো, সে রেলের যারা বস্তি রয়েছে, বস্তির লোকরা উঠবে না, বা এই বিভিন্ন তৃণমূল সিপিএম, তখন সিপিএম ছিল সেই সময়, সিপিএম তৃণমূলের যে ঝামেলা, যে সিপিএম বলছে না বস্তির লোকরা কেন উঠবে, ওরা রয়েছে। তৃণমূল বলছে যে না এদের উঠতে হবে, কারণ এটা রেলের জায়গা বা এখানে এটা সরকারি জমি। তো এই যে জিনিসগুলো না, এইগুলো কিন্তু যদি যুদ্ধ বাদে, যদি সেনাবাহিনী চায়, তোমাকে একদিনের দেশে উঠতে হবে। কি, কোনো মার্সি নেই। তুমি হয়তো ভাবলে যে আমি আন্দোলন করব, আমি এখানে বসে থাকবো, ওরা কিছু করবে না। সেনাবাহিনী অন্যরকম, ওরা ওরা তোমার বুকের ওপর দিয়ে তোমার ট্রাক্টর চালিয়ে ওরা বাড়ি গুড়িয়ে দেবে, ওদের কিছু যায় আসে না। হ্যাঁ, তো আমি দাদুর মুখে শুনেছিলাম এই সময়ের কথা। তো একদিনের নোটিশে অনেককে উঠিয়ে দিয়েছিল। হ্যাঁ, ওরা ক্ষতিপূরণ দিয়ে দেয়, কিন্তু সেটা পরে। তোমাকে জাস্ট একদিন নোটিশ দেবে যে তুমি তোমার তল্পি নিয়ে এখান থেকে, বাড়ি থেকে বার হও, আমরা বাড়ি ভাঙবো, বাড়ি এখানে গভর্নমেন্টের জন্য এখানে কাজ হবে, তুমি উঠতে বাধ্য। ঠিক আছে? কারণ কারণ এটা আমাদের জমি না, এটা লিজের জমি। সরকার যদি চায় যুদ্ধকালীন পরিস্থিতিতে সরকার নিতে পারে। ঠিক আছে? তো যতই বড়াই করো যে তোমাদের জমি বা আমার কাছে এত জমি আছে, এক্স্যাক্টলি সব জমি সরকারের। আচ্ছা আচ্ছা, বাকিদের বলি, সজল আজকে দেরি কেন এত? সজল আর বাকিরা একটু তাড়াতাড়ি আসো, ঠিক আছে? আজকে আমি একটু দেরি করেছিলাম, ৫-৬ মিনিট দেরি করেছি দিতে। আর তোমরা দেখি আধ ঘন্টা ২০ মিনিট তোমরা হ্যাঁ দেরি স্যার। করে এসেছো। আজকে দেরি কেন এত? স্যার আজকে কলেজে এক্সাম চলছিল তাই। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। স্যার আপনিও তো আজকে লিংক দেরি করে পাঠিয়েছেন। আজকে আমি লিংক দেরি করে পাঠিয়েছি, বাট তোমরা তো আরো দেরি করেছো। আমি স্বীকার না করছি আমি স্যার, দেরি আমি করেছি। হ্যাঁ, তোমরা কোনো না, সমস্যা তুমি না, তিনজন। আমি আপনাকে ফোন করে যাচ্ছিলাম, এর মধ্যে দেখি আপনি লিংক পাঠিয়েছেন। হ্যাঁ, তিনজন ছিল, বাকি সবাই কিন্তু দেরি করে ঢুকেছে আজকে। স্যার আমার শরীরটা একদম ভালো নেই, ওই জন্য রেস্ট আচ্ছা নিচ্ছিলাম। আচ্ছা, ঠিক আমি আছে। স্যার এখনো পর্যন্ত কলেজ থেকে বাড়িতেই ফিরিনি, কলেজের ওখানে দাঁড়িয়ে আপনার লিংকে জয়েন করেছি। ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু একটু টাইমটা মেনটেন করো।
ঠিক আছে? কারণ না স্যার এক্সাম চললে তো স্যার কি করে আচ্ছা, না, এক্সামের না, মধ্যে না, আর obviously, obviously, আমি বলছি না যে এক্সাম না দিয়ে তুমি আমার ক্লাস জয়েন করে, সেরকম বলছি না, বাট একটু টাইমটা মেনটেন করো। আচ্ছা, আমি স্ক্রিনশট নেব, সবাই ক্যামেরা অন করো, ক্যামেরা অন করে স্ক্রিনশট নেব। ঠিক আছে, সবাই ক্যামেরাটা অন করো, আমি স্ক্রিনশট নেব। বাকিরা, ঈশান, নমিতা, অঞ্জন, ক্যামেরা অন করো সবাই। অঞ্জনকে দেখা যাচ্ছে না, অন্ধকার। ঘুরে বসো, অঞ্জন তুমি ঘুরে বসো, তোমার পেছন দিকে রয়েছে। হ্যাঁ, এবার ঠিক আছে। ঈশা, শিবানী, নমিতা, হ্যাঁ নমিতা, নমিতা অন করো। আচ্ছা, আমিও অন করি, তোমরা সবাই দেখাচ্ছ না, আমিও দেখাচ্ছি। স্যার হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার, কি বলেন আমি বুঝতে পারলাম না। তুমি একটু ক্যামেরাটা অন করো, আমি অ্যাকচুয়ালি স্ক্রিন মানে অ্যাটেন্ডেন্স তুলবো। কেন স্যার? অ্যাটেন্ডেন্সটা তুলবো, স্যার, তাই আমি জন্য। হ্যাঁ, হ্যাঁ, নমিতা বলো। না স্যার, আমি বাইরে রয়েছি, সেই জন্য আর কি একটু কাজের মধ্যে রয়েছিলাম। না, ঠিক আছে, তুমি একটু মুখটা দেখো, আমি স্ক্রিনশটটা তুলে নিই, তারপরে আমি বন্ধ করে দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, ওকে। স্যার হয়ে গেছে, বন্ধ করবো? হ্যাঁ, 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 বন্ধ করো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন আছে? তাহলে আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আর যারা জয়েন হতে দেরি করেছে বা পারছিল না, তারা দেখে নিয়ে। স্যার একটা কথা বলবো? হ্যাঁ, হ্যাঁ, নমিতা বলো। স্যার আমাদের যদি ধরুন রেকর্ডিংটা যে করেছেন, আমাদের যদি শুনে কোনো অসুবিধা হয়, আপনাকে ফোন করে কি জিজ্ঞাসা করতে পারি হ্যাঁ, অন্য একদম, সময়, একদম, যে কোনো একদম, সময়? একদম, একদম, নো ইস্যু, নো ইস্যু। চাইলে ফোন করে জিজ্ঞাসা ঠিক করতে আছে পারো, স্যার। চাইলে তুমি পরের দিনও আমাকে জিজ্ঞাসা করতে পারো, স্যার আমি এটা দেখলাম, আমি এই জায়গাটা বুঝতে পারিনি, একটু বলে দিন। ঠিক আছে, ঠিক বরং আছে, ঠিক আছে। বরং আমার মতে ফোন করে না জিজ্ঞাসা করে তুমি ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করলে আরো ভালো হবে, কারণ হতে পারে ওই জিনিসটা অন্য কারোরও সুবিধা হবে। ঠিক আছে, আমি ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক আছে, তো এইটাই আর কি। হুম হুম। এবং প্রশ্ন করাটা ভালো, প্রশ্ন করো, আমি বারবার বলছি প্রশ্ন করো, কোনো কিছু একটু ঘাটাঘাটি করো, প্রশ্ন বেরোবে। তোমরা যদি ডিটেল নিয়ে কোনো কিছু না ঘাটো, আমি যতটুকু বলছি ততটুকুই তোমরা রাখো, তাহলে বেরোবে না অনেক কিছু। কিন্তু তোমরা যদি একটু ঘাটাঘাটি করো না, অনেক প্রশ্ন তোমাদের বেরোবে। তো একটু ঘাটাঘাটি করো তোমরা নিজেরাই। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। কালকে আমিও ঠিক সময়ে লিংক দেবো এবং তোমরা ঠিক সময় জয়েন করো। ঠিক আছে, বেশি দেরি করো না। ওকে।